to go to work. Time to go to work. ম্যাডাম আপনার ফ্ল্যাটে ইন্টারকম করেছিলাম, কেউ ধরতেছিল না। হ্যাঁ, ধরবে কি করে? আমি তো একা থাকি, আমি তো বেরিয়ে এসেছি। কি হয়েছে বলো? না, ওরা সবাই চলে এসেছে, ওই সিঁড়ি দিয়ে উপরে গেল। কারা চলে এসেছে? ম্যাডাম এই 4-5 জন ছেলে মেয়ে। 4-5 জন ছেলে মেয়ে? কোথেকে এসছে? সিলেট থেকে। আমি বললাম এখানে বসে অপেক্ষা করেন, শুনুন না, তাড়াতাড়ি করে সেই আপনার ফ্ল্যাটে চলে গেল। বলছো? আরে আরে, এভাবে বেল বাজিয়ে তো কোনো লাভ নেই, ভেতরে তো কেউ নেই না। ও সরি। তোমরা কে, কোত্থেকে এসছো? আপনি অনন্যা চৌধুরী না? হ্যাঁ, কিন্তু তোমরা কারা? আমরা আপনার ছেলে মেয়ে। আমি ঝুমু। আমি আবিদ। আমি রুমু। আর এটা হচ্ছে বেবি। ওর এখনো নাম রাখা হয়নি। রুমুর সাথে মিল রেখে একটা নাম রেখে দেবেন। দেখেন না কত বড় হয়ে গেছে, এখনো নাম। আরে মেয়ে, চুপ! তোমরা কারা? বললাম না আমরা আপনার ছেলে মেয়ে। ফাজলিমি করছো? ফাজলিমি করছো আমার সাথে? ফাজিল মেয়ে! আমার ছেলে মেয়ে আসবে কোত্থেকে? আমার এখনো বিয়ে হয়নি, কোত্থেকে আসবে ছেলে মেয়ে? এই যে এই চিঠিটা থেকে। আপু, আমার ক্লিপটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিবে? একটু দাঁড়া, আমি ওকে খাইয়ে নিই। আচ্ছা, ঘুমাতে। খুব অবাক হচ্ছিস না? 15 বছর পর আমি কোথা থেকে উদয় হলাম। অনন্যা, মনে আছে আমাদের বান্ধবীদের মধ্যে তুই ছিলি দাতা হাতেম তাই। তোর মুখে বুলি ছিল, বল আমার কাছে কি চাস। আমি সব সময় বলতাম সময় হলে চেয়ে নেব। এবার সময় হয়েছে অনন্যা। এতদিন পর হলেও জানি তুই আমাকে ফিরিয়ে দিবি না। অনন্যা, তুই আমার বাচ্চাদের দায়িত্ব নে। আমি চাই তুই ওদের মা হবি। আমি জানি তুই সংসারের ঝামেলার কারণে কখনো কাউকে ভালোবাসিসনি, বিয়ে করিসনি। সবসময় বলতি আই লাভ মাই ফ্রিডম। তারপরও আমি জানি আমার বাচ্চারা তোর কাছে সবচেয়ে ভালো থাকবে। এই চিঠিটা মা মারা যাওয়ার 3 দিন আগে লিখেছিল। কি হয়েছিল স্বপ্না? লাং ক্যান্সার। আর তোমাদের বাবা? বাবা বেবি হওয়ার 3 রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। I'm so sorry. But I'm not. মানে? মা সবসময় বলতো যা হারিয়ে গেছে, যা চলে গেছে সেটা নিয়ে দুঃখ করার কিছু নেই, যা রয়ে গেছে সেটা নিয়ে খুশি হওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর আমি খুবই বুদ্ধিমতী একজন মেয়ে। মা আমাদের দায়িত্ব আপনার উপর দিয়ে গেছে, কাজে আমি হ্যাপি। আমিও হ্যাপি। আমিও হ্যাপি। আর মাকে আমরা সবাই তুমি করে বলতাম, তাই এখন থেকে আপনাকেও তুমি করে বলবো, ঠিক আছে? উফ, আমি জানি আজকে ইম্পর্টেন্ট মিটিং ছিল। আপনি আমাকে এগুলো কি বোঝাচ্ছেন? হ্যাঁ, আই নো আমার বাড়িতে একটা ক্রাইসিস হয়েছে, একটা পার্সোনাল একটা ক্রাইসিস। হ্যাঁ, কাল আসবো। হ্যাঁ, ঠিক আছে, এত টেনশন করেন না আপনি। ওকে। আরে স্বপ্না, কোন জন্মের শোধ নিলি তুই আমার উপরে? তোর আর আত্মীয় স্বজন কেউ ছিল না, না শুধু আমি ছিলাম। তো শুধু আমার কথাই মনে পড়লো। মা? আই মি কে মা? তুমি শোনো, আমি আর নবী পাশের ঘরে শুচ্ছি, বেবি আর রুমু তোমার ঘরে এই বিছানায় থাকবে। এই বিছানায় থাকবে মানে? এখানে মানে তোমার সঙ্গে থাকবে। ও আর বেবি সবসময় মার সাথেই ঘুমাতো, তাই এখন থেকে তোমার সাথে ঘুমাবে। আর ও বেবি কিন্তু রাতে কাঁদে,
ও কাঁদলে দুধের বোতলটা ওর মুখে দিয়ে দিও, তাহলে থেমে যাবে। কি বলছো এসব? না চল। আর এই যে এই ব্যাগে ওদের কাপড় চোপড় আছে, রাতে দরকার হলে পাল্টে দিও। হ্যাঁ আয়। বেবিকে দুধ দিয়ে দাও। মর্নিং। আচ্ছা মা, তোমার বাসায় কোনো কাজের লোক নেই? না, কেন? কারণ আমি একা থাকতে ভালোবাসি, আমার বই হট্টগোল ভালো লাগে না, সেই জন্য। সো সুইট। কিন্তু মা, এখন থেকে একটা কাজের লোক রাখতে হবে তো, কারণ আমি এত কাজ একলা সামলাতে পারবো না। আর এই দুটো যে কি পাজি তুমি চিন্তাও করতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, তবে ধমক খেলে সব ঠিক হয়ে যায়। আচ্ছা, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তাই না? আমি তোমার জন্য নাস্তা দিই। হ্যাঁ। ম্যাডাম, সবাই তো চলে এসেছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাকে 5 মিনিট সময় দাও, তারপর পাঠিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ। আপনারা তো জানেন যে গত বছরের চাইতে এখন পর্যন্ত আমাদের প্রফিট মার্জিনে প্রায় 20 লাখ টাকার ঘাটতি আছে। তবে আমি মনে করি না যে চিন্তা করার কিছু আছে, কারণ এখন আমাদের হাতে 3 মাস সময় আছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকে আরও 20% বেশি এফোর্ট দিতে হবে। আমি আপনাদের জন্য একটা ওয়ার্ক শিডিউল তৈরি করেছি। আমার মনে হয় যে দিস ইজ গোইং হেল্প ওয়ার্ক শিডিউল আর কি। 20 লাখ টাকা। ওকে। কি করছো তোমরা? স্টপ ইট। শোনো, আমার কথা শোনো। স্টপ ইট, আই সেড স্টপ ইট। হ্যালো কেন, কি হয়েছে কি হয়েছে? এই নেমি, রুমু, থামো থামো। আপনি কি? আমি ইউ ডোন্ট নো হিম? ইউ ডোন্ট নো মি? প্লিজ, আপনি এবার বলে বসবেন না যে আপনি আমার স্বামী। সেটা নিয়ে পরে ভাববো। কি বলিস যেমন? মা, তুমি তোমার পাশের ফ্ল্যাটের ভদ্রলোককে চেনো না? উনি পাশের ফ্ল্যাটে থাকেন। পাশের ফ্ল্যাটে থেকে ভালো কথা, উনি এখানে কি করছেন? আমি ডেকেছি। তুমি ওনাকে চেনো কিভাবে? পারভেজ আঙ্কেল তো আমার বাবার বন্ধু। হঠাৎ দেখে উনি গেট দিয়ে ঢুকছেন, দৌড়ে গিয়ে ডেকে এনেছি। কেন? আমি ওদের জন্য রান্না করছি। কি? হ্যাঁ, মানে যতদিন একজন ভালো রাঁধুনি না পাওয়া যাবে ততদিন সেই দায়িত্বটা আমি পালন করব। কথা নেই বার্তা নেই, আপনি রান্নার দায়িত্ব পালন করবেন কেন? শুনুন শুনুন শুনুন, কথাও আছে বার্তা আছে। কথাটা হচ্ছে আমার বন্ধুর ছেলে মেয়ে ওরা, আর বার্তাটা হচ্ছে এটা আমার একটা বিরাট শখ পূরণ হবে। কিসের শখ? বাবুর্চি হওয়ার। মানে ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম বাবুর্চি হব। হোয়াট? বাবুর্চি হওয়া কারো শখ হতে পারে? কিরে, ঠিক বলেছিলাম না? কি বলেছেন? আপনার রান্নাঘর দেখে বলেছি আপনি রান্না করতে পারেনও না, রান্নার মজা জানেনও না। ঠিক বলেছেন। দুটো জিনিস আমার খুব অপছন্দ, রান্না আর কান্না। রান্না আর কান্না বাদ দিলে জীবনে থাকেটা কি? যেমন কিচ্ছু থাকে না। হ্যাঁ, কিচ্ছু থাকে না। এই রান্না কিচ্ছু থাকে না। হ্যাঁ, কিচ্ছু থাকে না। এই রান্না। হ্যাঁ নাবিদ বলো। সে কি, কখন?
ঝুমু কোথায়? বাজারে কি? ওকে, কি বেশি কেটে গেছে? ওহো, আচ্ছা আমি দেখছি। না না, আমি আসতে পারবো না রে বাবা, আমি দেখছি কি করা যায়। রাখো ফোন, রাখো। হ্যালো, হ্যাঁ কি গ্রিন ভ্যালি? হ্যাঁ আমি অনন্যা চৌধুরী বলছি। হ্যাঁ B14-এর। আচ্ছা B12-এর মিস্টার পারভেজ যে, ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই দেন, মোবাইলটাও দেন, বাসাটাও দেন। জি, হ্যাঁ বলো। এটা বাসা? হ্যাঁ, আর মোবাইলটা? ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যালো। আসসালামু আলাইকুম, পারভেজ সাহেব বলছেন? আমি অনন্যা বলছিলাম। ও, আপনি কি সমস্যা? আপনাকে কে বলেছে সমস্যা? সমস্যা যে বুঝলেন কি করে? আপনি নিশ্চয় কবিতা শোনার জন্য আমাকে ফোন করেননি, নাকি শুনবেন একটা কবিতা? সত্যি? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমি কোথায় ফোন করলাম? এটা আমার বাসা না? না, আপনার এখন সত্যি সত্যি মাঝে মাঝে কবিতা শোনা উচিত। মানে? মানে ফোন করেছেন আপনি, আবার কোথায় ফোন করেছেন জিজ্ঞেস করছেন আমাকে। হ্যাঁ, আপনি আপনার বাসায় ফোন করেছেন, আমি আপনার বাসা থেকে কথা বলছি। রুমুর হাত কেটে গিয়েছিল, ও এখন ভালো আছে, আমি ওষুধ দিয়ে দিয়েছি, ব্যান্ডেজ করে দিয়েছি। নাবের এবং বেবি ভালো আছে, ঝুমু এখনো বাজার থেকে ফেরেনি। আর কিছু? রুমুর হাত কেটে গেছে, আপনি কিভাবে জানলেন? ইনটিউশন, ইনটিউশন। শোনেন, আপনি যখন আমাকে ফোন করেছেন তখন আমি বুঝতে পেরেছি বেবিদের বা বাচ্চাদের বা এ বাড়িতে কোনো গন্ডগোল হয়েছে। ওকে, রাখি, বাই। চ্যানেল আই, হৃদয় বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে যে আজ কি হতো। আমি ইয়ে করছি, একটা ভালো কাজের বুয়া জোগাড় না করছি। না না না, বুয়া না, আসলে ওদের একটা মা প্রয়োজন। হ্যাঁ, কিন্তু ওদের মা তো বেঁচে নেই না। কিন্তু আপনি তো আছেন। আরে আমি তো আর ওদের মা। তুমি কোথায় গিয়েছিলে? বাজারে, বাসায় কিছু ছিল না তো, তাই ভাবলাম। বাজারের ব্যাগ কোথায়? ও, বাসে করে ফিরছিলাম তো, বোধহয় ভিড়ের মধ্যে হাত থেকে পড়ে গেছে। সরি, আমি কাল আবার গিয়ে নিয়ে আসবো। ওকে, আমি চলি। হ্যাঁ, জি। না ঠিক আছে, আচ্ছা। তুমি কি খাবে? পোলাও, তুমি? কোরমা। আর তুমি? আমি দুটোই খাবো। ও, কি? কেন কেন এত চেঁচামেচি কেন? না না, চেঁচামেচি না, এটা আনন্দ, মানে উল্লাস হচ্ছে। কিসের আনন্দ, কিসের উল্লাস? কেন? আমরা
সবাই পিকনিকে যাব। থ্যাংক ইউ, আমি সারাদিন একটু শান্তিতে ঘুমাবো। এই শুনুন 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 শুনুন, পিকনিকে আপনিও যাচ্ছেন। প্লিজ। মা চলো না কি আশ্চর্য! শুনুন, এভরিবডি নিডস এ ব্রেক, সো প্লিজ হারি আপ, হারি আপ, চলো হারি আপ। আচ্ছা পিকনিক তো সারাদিন চলবে তাই না? ইচ্ছে করলে আপনি আমার সাথে গল্প গুজব করে কাটিয়ে দিতে পারি, কি বলেন? আপনি তো ওদের বাবার বন্ধু না? হ্যাঁ হ্যাঁ, ওই আমার সাথে ইউনিভার্সিটিতে পড়তো মামুন, তারপর স্বপ্নকে বিয়ে করলো, এরপর ঝুমু এলো, নাবিদ এলো, রুমু এলো। আমি তো ওদেরকে প্রায় বলতাম ঝুমুকে আমাকে দিয়ে দাও, আমার মেয়ে। আসলে তারপর হঠাৎ করে আর সিলেট চলে গেল, অনেকদিন যোগাযোগ ছিল না। তারপর আমার এই বন্ধুকে যে মারা গেল সেটা আমি জানতাম না। খুব সুখী পরিবার ছিল। আপনার সংসারে আর কি আছে? ও যাকে যাকে দেখছেন কাউকে তো দেখছি না। তাহলে কেউ নেই? মানে? এক সময় একটা বিয়ে করেছিলাম, কিন্তু সংসারটা টিকেনি। তো হাসছেন কেন আপনি? ব্যাপারটা খুব হাসি। মানে বিয়ের কিছুদিন পর আমার স্ত্রী বলল যে আমার চেহারা নাকি তার পছন্দ না। আরে বলুন, আমি আমার চেহারাটা পাল্টাবো কি করে? যদি বলতো শার্টটা পছন্দ নয়, আমি বদলাতে পারতাম। যদি বলতো আমার হেয়ার স্টাইলটা ঠিক নয় বা আমার কথা বলার ধরনটা ঠিক নয়, সেটা আমি পাল্টাতে পারতাম। কিন্তু আমি চেহারা কি করে পাল্টাবো বলুন তো? অ্যান্ড আই হ্যাড টু লেট হার গো। এনিওয়ে, এরপর থেকে যখনই আয়নার সামনে আমি আমার চেহারা দেখেছি, নিজেকে নিজে প্রশ্ন করেছি আমার চেহারাটা কি সত্যি এত খারাপ? আচ্ছা শুনুন শুনুন শুনুন, দেখুন, আপনি একটু দেখুন আমার চেহারাটা কি খুব খারাপ? আপনি কিন্তু খুব অদ্ভুত একটা মানুষ। হ্যাঁ, ও আপনিও তাই বললেন? আপনিও তো একা। আমি গত 1 বছর থেকে আপনাকে দেখছি, আপনি সকালবেলা অফিসে যান, সন্ধ্যার সময় বাড়িতে ফেরেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই, না একা কেন? নো 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 নো, আপনি কিন্তু ভেবেন না যে আমি আপনার মতো। আমার বন্ধু বান্ধব ফ্যামিলি আছে। আসলে আমি একা থাকতে পছন্দ করি। আমার হই চই হট্টগোল কোনোদিন ভালো লাগেনি। বলতে পারেন আমি লোনার টাইপের। আর ছোটবেলা থেকে একটাই লক্ষ্য ছিল যে আমি একজন সাকসেসফুল ক্যারিয়ার ওম্যান হব, এবং সেটা আমি হয়েছি। বন্ধু বলতে এদের মা, তো তারও তো বিয়ে হয়ে গেল, তারপরে যোগাযোগ সেরকম ছিল না। আর কি জানি, ছোটবেলায় হয়তো আমিও ভেবেছি যে রাজপুত্র আসবে সাদা ঘোড়াতে চড়ে, কিন্তু বড় হয়ে সেই স্বপ্ন আর কখনো তার পিছু ধাওয়া করিনি। সুতরাং ইউনো, একটা কথা ঠিক, মানুষ বলে না যে চাই বা না চাই একটা পরিবর্তন আসেই। আমার জীবনে নো ওয়ে, আমার জীবন যেরকম ছিল সেরকম আছে, অ্যাজ ইট ইজ, কোনো পরিবর্তন নেই। কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে, অথবা ঘটে গেছে, আপনি টের পাচ্ছেন না। হ্যাঁ, আমরা এসেছি ভিমবার চ্যালেঞ্জ নিয়ে। আমরা কি ভেতরে আসতে পারি? ঠিক আছে। ভিমবার চ্যালেঞ্জে চলে আসি। এই এতটুকু ট্রাই করে দেখি।
এখন রাখি, রাত হয়ে গেছে তো। না, সবাই ঘুমিয়ে গেছে, আজকে রাখি। হ্যাঁ, ওকে, আই লাভ ইউ টু, বাই। এমনি এত রাতে তুমি কার সাথে কথা বলছো? সজীবের সাথে। সজীব আবার কে? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তোমার বয়স কত? 16। 16 বছর বয়সে বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড 16 বছর বয়সে হবে না তো কি 61 বছর বয়সে হবে? সজীব ঢাকায় চলে এসেছে, ও কালকে এ বাসায় আসবে। ব্যাপারটা খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। আসলে ঝুমুর যে বয়স, এই বয়সটা খুব ডেঞ্জারাস। এ বয়সে ওরা একটা রঙিন চশমা পরে থাকে, মানে কোনো কিছুই অসম্ভব মনে হয় না। হ্যাঁ, বেশ, আমার এরকম একটা রঙিন চশমা অন্তত একদিনের জন্য হাতে আসতো। ছেলেটা আসলে কি বলবেন, কি করবেন? কথা বলতে হবে, বোঝাতে হবে। ঝুমুকে আপনি বলবেন যে তোমার প্লিজ, আমি এসবের মধ্যে ইনভলভ হতে চাই না। অ্যাট দ্য মোমেন্ট আমি শুধু আমার কফিটা এনজয় করতে চাই, নাথিং এলস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আপনাকে যদি চয়েস দেয়া হয় কফি নাকি কবিতা, আপনি কোনটা বেছে নেবেন? আপনি কোনটা বেছে নেবেন? প্রশ্নটা তো আমি আগে করেছি। তাই উত্তরটা আপনি আগে দেবেন। ও, মানে আমার ওই কফি না হলেও চলবে, তবে কবিতা আমার চাই চাই। আপনার? কফি, ও, অ্যান্ড অনলি কফি। আচ্ছা। কি আশ্চর্য, তুমি এভাবে কাঁদছো কেন? আমি কি বলেছি তোমাকে? ঝুমু, তুমি যথেষ্ট ইন্টেলিজেন্ট একটা মেয়ে। তুমি জানো এটা তোমার পড়াশোনা করার সময়, তোমার ফিউচারটা তৈরি করার সময়, তাই না? দেখো ঝুমু, সবকিছুর একটা প্রপার টাইম আছে না? আরে কি ব্যাপার, এভাবে কাঁদছো কেন? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে তো আন্ডারস্ট্যান্ড না করার মতো কিছু হয়নি, তুমি এটুকু বুঝতে পারছো না? আই এম ইন লাভ, সেই জন্য কাঁদছি। কেন? মানে লাভ হলে কি অনেক কষ্ট হয়? আরে কষ্টের জন্য না, প্রেমে পড়লে মানুষের মন, বিশেষ করে মেয়েদের মন খুব পাতলা হয়ে যায়, তখন অনেক ইমোশন কাজ করে, সেই ইমোশনগুলো চোখের পানি হিসেবে বের হয়ে যায়। তার মানে তুমি বলতে চাচ্ছ যে কারো যদি কারো না কারণে হঠাৎ করে চোখে পানি চলে আসে বা কান্না কান্না পায়, তাহলে তার মন পাতলা হয়ে গেছে, মানে তার মানে হলো তার মানে সে প্রেমে পড়েছে, বুঝলে? বয়ফ্রেন্ড 16 বছর বয়সে হবে না তো কি 61 বছর বয়সে হবে?
কি হচ্ছে সব? কি হচ্ছে কি বসে? না না, না, কন্ট্রোল। অনন্যা, নো 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 নো, ইউ ক্যান্ট অ্যাফোর্ড দিস। এবার সেসব হবে না। কন্ট্রোল 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 কন্ট্রোল। জানি না কেন এই ফুলগুলো দেখে আপনার জন্য কিনতে ইচ্ছে করলো। থ্যাংক ইউ। আর ইউ ওকে? Yes, I'm absolutely okay. ও এই যে, কবিতার বই। থ্যাংক ইউ। এটা এটা কেন? মানে ওই কফি যেমন শরীরে এনার্জি দেয়, কবিতা মনে এনার্জি দেয়। জি। আচ্ছা, আমি গুড নাইট। গুড নাইট। ও জি, গুড নাইট। মা, হ্যাঁ, সজীব এসছে। এসে গেছে? ও, আচ্ছা। ঝুমুকে তুমি কতদিন থেকে চেনো? 7.5 মাস। কিভাবে চেনো? আমার বাবা ওর মায়ের ডাক্তার ছিলেন। মাঝে মাঝে আমি বাবাকে তার হসপিটালে হেল্প করতাম। তখনই তোমার সাথে ঝুমুর পরিচয় হাসপাতালে? জি, মানে ঝুমুকে তুমি সবসময় দেখেছো তার অসুস্থ মায়ের পাশে, একা, অসহায়, এইভাবেই তো? আপনি কি বলতে চাচ্ছেন? বলতে চাইছি ঝুমুকে দেখে তোমার মাঝে এক ধরনের মায়া, এক ধরনের করুণা মনে হয়েছে। আহা, মেয়েটার জন্য যদি কিছু করতে পারতাম। আপনি বলতে চাচ্ছেন ঝুমুর জন্য আমার ভালোবাসা সত্যি না, আমাদের ভালোবাসা মিথ্যা? না, মিথ্যা না, তবে সত্যিও না। আসলে এটা একটা স্বপ্নের মতো। এটা সুন্দর স্বপ্ন, যেমন ঘুম থেকে জাগলে আস্তে আস্তে মিলিয়ে যায়, ঠিক তোমাদের এই বয়সে ভালো লাগাটা সময়ের সাথে সাথে হারিয়ে যায়। তাই বলছি, তোমরা একটু বড় হও, ম্যাচিওর্ড হও, তখন দেখবে জীবনের সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারছো। ঠিক আছে? আম্মু, আম্মু, আপু কোথায়? আজকে মায়েরা বিশ্বাসই করতে পারবে না, নোংরা কালো মোজাও পরিষ্কার সাদা হয়। বাসা ঠিক মতো দেখেছেন? হ্যাঁ, দেখেছি, নেই। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে রাত্রে ঘুমায়ওনি। সামনে দরজাটা হাঁ করে খোলা। সজীব সকালে চলে গেছে, তার মানে ওরা দুজন একসাথে। এত করে বোঝানোর পর ঠিক আছে, ঠিক আছে, শোন। কি হবে আমি ভাবতে পারছি না আর। আচ্ছা, আপনি তৈরি হয়ে নিন, খুঁজতে বেরোতে হবে। হ্যাঁ, জলদি করুন। তুমি
সত্যি বলছো? জি, সকালে ওর সাথে আমার কথা হয়েছে। আপনার কথাগুলো ওকে আমি বললাম। ও বলল আপনি ঠিকই বলেছেন, আমাদের আরো অপেক্ষা করতে হবে। ঝুমুই আমাকে বলল বাড়ি ফিরে যেতে। কিন্তু তোমার সাথে না গিয়ে থাকলে তোমাদের এখানে কোনো নদী নেই? সুন্দর লেক যেখানে মন খারাপ হলে গিয়ে বসা যায়? আর ইউ ওকে? তোমরা এখানে? যাক, ভালোই হলো। ভাবছিলাম একা একা কিভাবে বাসা যাব। চলো। কি ভাবছো? সজীবের জন্য আমার মন খারাপ? আমার মন খারাপ না আঙ্কেল, একটুও মন খারাপ না। কিন্তু মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। স্বাভাবিক হতো যদি আমি ওকে ভালোবাসতাম, কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। ভালোবাসো না? হোয়াট ওয়াজ অল দ্যাট? সজীব আমার জন্য একটা ইজি এসকেপ ছিল, একটা ফ্যান্টাসির জগৎ। আমি ভাবতাম ও বুঝি আমার সেই সাদা ঘোড়ায় চড়ে আসা রাজকুমার, যে আমাকে, আমার ছোট ভাই বোনগুলোকে এই যাযাবরের জীবনটা থেকে মুক্তি দেবে। এক এক জায়গায় ঘুরে বেড়াতে বেড়াতে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু তা কি আর হয়? যাই হোক, কালকে আমরা চলে যাচ্ছি। যাওয়ার আগে একটু নিজের মতো করে থাকতে চেয়েছিলাম, তাই এখানে এসে বসেছিলাম। চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ? মা দেখো, সরি আন্টি, আমি জানি আপনি আমাদেরকে একদম পছন্দ করেন না, আর করবেন কেন? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলাম, আপনার জন্য তো ইজি ছিল না। আন্টি বিশ্বাস করেন, আমাদের জন্য ব্যাপারটা ইজি ছিল না। বেবি হওয়ার পর থেকেই মা অসুস্থ। কখনো আমরা ফুপুর বাসায়, কখনো চাচার বাসায়, মামার বাসায়। প্রত্যেকবারই মা বলতো এটাই আমাদের ঠিকানা। কিন্তু মা মারা যাবার কয়েকদিন আগে আপনার জন্য আমাকে চিঠিটা দিয়ে বলল, এখন থেকে অনন্যাই তোদের মা, ওই তোদের দেখাশোনা করবে। ব্যাস, আমরা হয়ে গেলাম আপনার ছেলে মেয়ে। কিন্তু তা কি আর হয়? কিন্তু তুমি যাচ্ছটা কোথায়? আঙ্কেল, আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। বাবা আসলে মারা যাননি। বাবা আরেকটা বিয়ে করে আমাদেরকে ছেড়ে চলে গেছে। বেবি হওয়ার 5 দিন পরেই বাবা মাকে তার নতুন সংসারের কথা বলে। সেদিনই মার প্রথম হার্ট অ্যাটাক হয়। আমি জানি না বাবা কেন আমাদেরকে ছেড়ে চলে গেছে। মার সাথে বাবার কি সমস্যা ছিল তাও জানি না। শুধু জানি মা কখনো চায়নি আমরা বাবার সাথে থাকি। কিন্তু আমি বাবার সাথে যোগাযোগ করেছি। সব শুনে বাবা আমাদেরকে ওনার নতুন সংসারে থাকতে দিতে রাজি হয়েছে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ ফর এভরিথিং। আচ্ছা, এখন বাড়ি চলো তো। চলো।
আচ্ছা আমি জানি। হ্যাঁ, গতকাল দিনে আসলে আমার কিছু পার্সোনাল সমস্যা ছিল। না না, আপনি কোনো চিন্তা করবেন না, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমি মেকআপ করবো। হ্যাঁ না, ইউ ক্যান ট্রাস্ট মি, আজকে থেকে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। মা আজকে আমরা চলে যাচ্ছি। মা না রুমু, আন্টি বলো, আজ থেকে আমাদের মা আরেকজন হবে। আন্টি আমার ক্লিপটা খুঁজে পাচ্ছি না। আমি খুঁজে দিচ্ছি, আন্টির দেরি হয়ে যাবে। নাভিদ, আন্টিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ আন্টি। ওরা সবাই চলে গেছে। হ্যাঁ আপনি বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়েছিলেন? জি, আসুন আসুন। আসুন, বসুন। ওরা কোথায় গেছে ঠিকানাটা রেখেছেন? কেন? রুমের একটা ক্লিপ ছিল তো আমার কাছে। ও হো, ওটা আপনার কাছে? অবশ্য এটার জন্য খুব কান্নাকাটি করেছে। দিন, আমাকে দিন, আমি মেল করে দেব। না, মেল করলে হবে না তো, আমাকে নিজে গিয়ে দিতে হবে। আমার একটু দেখতে হবে ওদেরকে। হ্যাঁ, কেন? কেন মানে কি? কেন মানে কি? এতদিন ধরে বাচ্চাগুলো আমার কাছে ছিল, ওদের মা আমাকে দায়িত্ব দিয়ে গেছে। আমার একটা দায়িত্ব আছে না? আমাকে জানতে হবে না ওরা কোথায় গেল, কেমন আছে, কোথায় আছে। তাছাড়া বেবির তো এখনো নামই রাখা হয়নি। আমি বেবির একটা নাম রেখে দিই, তারপরে ওদের যেখানে খুশি সেখানে চলে যাবে। হ্যাঁ, কিন্তু তারপর যে ওদের যাওয়া হবে না। কেন? কারণটা ছোট্ট, ওই ছোট্ট ক্লিপটা। ওই ক্লিপটা তোমাকে আটকে ফেলেছে। আই লাভ ফ্রিডম। তোমার এই জীবনটা কখন যে ভালোবাসার শিকল আটকা পড়েছে তা তুমি বুঝতে পারোনি। আপনি এসব বুঝলেন কি করে? ওয়েল ওয়েল ওয়েল, অনেক সময় অনেক কিছু না বললেও বুঝে নিতে হয়। আর তাই এখন থেকে তুমি, মানে তোমার সবকিছু আমাকে বুঝে নিতে হবে। অবশ্য এর জন্য তোমাকে সময় দেওয়া হবে নেক্সট 20 years। মানে এই অফারটা
ভ্যালিড ফর 20 ইয়ার্স। তারপর অবশ্য তোমাকে আমার দেখা সম্ভব হবে না, কারণ তখন চুল পড়ে যাবে, দাঁত নড়ে যাবে, হাতের লাঠি ছাড়া চলতে পারবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কি বলছেন এসব? কিসের অফার? ভালোবাসা। ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা আমি ওদেরকে যেতে দিইনি তো, আমি জানতাম ওরা চলে গেলে তুমি কষ্ট পাবে। আসো 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 আসো। আন্টি আমার ক্লিপটা ক্লিপ দেব, কিন্তু আন্টি না, মা। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে মা ডাকবো, কিন্তু একটা শর্ত আছে। বস। দাঁড়াও, আগে তুমি ওকে ধরো। কিসের শর্ত? আবার কিসের শর্ত? তুমি এদিকে এসো তো। কি বসো। করছিস কি? বসো। বলছি, শর্তটা হচ্ছে তোমাদের ভালোবাসার প্রোগ্রামটা 20 বছরের পরেও চালু রাখতে হবে। হ্যাঁ, 20 বছর বাঁচবো তো? খুব বাঁচবে। তোমাদের আলগা দাঁত, হাতের লাঠি, চোখের চশমা, এসব সব আমরা দেখবো, তোমরা শুধু ভালোবাসবে। পারবে না?